হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োভিশন একাডেমি। আমি গোলামি আস্তানি জীববিদ্যার রহস্যময় উন্মোচনে এই অসাধারণ শেখার যাত্রায় তোমাদের জানাই উষ্ণ স্বাগতম। আজকে আলোচনা করব স্পোরোফিল, স্পোরাঞ্জিয়াম, সোরাস, ইন্ডুসিয়াম প্রভৃতি নিয়ে। উদ্ভিদের জীবনচক্র বুঝতে ও বিভিন্ন পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা যদি রেণুধর উদ্ভিদ দেখি তাহলে দেখব যে ক্যাপসুল অংশ কি করে না রেণু ধারণ করে, কিন্তু ফার্নের ক্ষেত্রে ফার্নের যে রেণুধর উদ্ভিদ বা স্পোরোফাইটিক প্ল্যান্ট সেটি কি করে না সেটি মূল কাণ্ড এবং পাতায় বিভেদিত। তাহলে একটা যদি ব্রায়োফাইটস দেখি তার রেণুধর উদ্ভিদ এবং টেরিডোফাইটসের ক্ষেত্রে রেণুধর উদ্ভিদের কিন্তু অনেক পার্থক্য রয়েছে। টেরিডোফাইটসের ক্ষেত্রে উদ্ভিদ জগতের মধ্যে প্রথম মূল কাণ্ড এবং পাতা এলো। এবার এদের ক্ষেত্রে ক্যাপসুল তাহলে থাকলো না, তাহলে এদের রেণু ধারণকারী অংশ হলো পাতা। এই টেরিডোফাইটসের ক্ষেত্রে যে ম্যাচিওর লিভগুলো মানে পরিণত পাতাগুলো রেণু ধারণ করে, তাই ব্রায়োফাইটার পরিণত রেণু ধারণকারী পাতাই হলো স্পোরোফিল। একটা ডেমো দিয়ে দেখায়। এখানে আমরা একটা টেরিডোফাইটস দেখছি। এই টেরিডোফাইটসের মধ্যে আমরা যদি দেখি এই টেরিডোফাইটসটা এই যে প্রথম এলো মূল, এই কাণ্ড স্টেম এবং কি এই পাতা। এই পাতা দেখো তোমরা দুই ধরনের পাতাই এখানে আমরা দেখতে পাচ্ছি, একটাই মাত্র টেরিডোফাইটস। এখানে দেখো এই দুই ধরনের পাতা এখানে রয়েছে। এই দেখো একটা পাতা, এই পাতাতে কোনো কি নাই, স্পোরাঞ্জিয়াম নেই, মানে স্পোর ধারণকারী কোনো অংশ নেই, তাই এটা নর্মাল লিভ, নর্মাল পাতা। এই পাতাটার ক্ষেত্রে দেখো, এই পাতাটার ক্ষেত্রে অনেকগুলো কিন্তু স্পোর ধারণকারী থলি অর্থাৎ স্পোরাঞ্জিয়াম রয়েছে, তাই এই পাতাটাকে বলা হয় স্পোরোফিল। তাহলে দেখলাম এই পাতাটা স্পোরোফিল, কিন্তু এটাতে কোনো স্পোর ধারণকারী কিছু অংশ নেই, এটা ইম্যাচিওর হয়ে আছে, তাই এটা নর্মাল লিভ, এটা হলো স্পোরোফিল। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই যে পাতাগুলো রেণু ধারণ করে এবং ম্যাচিওর পাতা আর কি রেণু ধারণ করবে, সেই পাতাগুলোকেই বলা হবে স্পোরোফিল। এবার আমরা যদি একটা ফার্নের এরকম পাতা দেখি, তাহলে এমনি নর্মাল লিভ যদি দেখি আমরা, তাহলে দেখব যে এটা একটা ফার্নের পাতা। এই ফার্নের পাতা যদি দেখি তাহলে এরকম থলির মতো কিছু অংশ আমরা দেখতে পেলাম। এই থলির মতো অংশ যেগুলো এই স্পোরোফিলের মধ্যে থাকে, এটা একটা স্পোরোফিল যেটা রেণু ধারণকারী পাতা, সেটা হলো স্পোরোফিল। ঠিক আছে, এই স্পোরোফিলের মধ্যে কিছু থলির মতো অংশ দেখলাম যেগুলোর মধ্যে রেণু অবস্থান করে। এগুলোর মধ্যে ধরে নাও এরকম রেণু অবস্থান করছে, এই রেণু যার মধ্যে অবস্থান করে সেগুলোকেই বলা হয় স্পোরাঞ্জিয়াম। তাহলে এই যে থলির মতো অংশ যার মধ্যে রেণু অবস্থান করছে তাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। এবার এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকে স্পোর মাদার সেল, ডিপ্লয়েড হয় অবশ্যই। এই স্পোর মাদার সেলের মিয়োসিস বিভাজন ঘটে, স্পোর মাদার সেলের মিয়োসিস বিভাজন ঘটে তৈরি হয় স্পোর বা রেণু। যাই হোক, এই স্পোরাঞ্জিয়ামগুলো ভালো করে বুঝো, স্পোরাঞ্জিয়ামগুলো যখন গুচ্ছ গুচ্ছ আকারে জন্মাবে, যেমন ধরে নাও আমরা আঙুরের থোকা দেখতে পাই, এরকম থোকা গুচ্ছ গুচ্ছ আকারে যখন জন্মাবে, এখানে দেখো এখানে একটা গুচ্ছ, এখানে একটা গুচ্ছ, এখানে একটা গুচ্ছ, আর একটা দেখাচ্ছি ধরো এখানে এরকম এরকম গুচ্ছ আছে, এরকম এরকম গুচ্ছ। তাহলে যখন গুচ্ছাকারে জন্মাবে তখন তাকে বলা হয় সোরাস। তাহলে এই স্পোর ধারণকারী ন্যাচুরাল লিভটা হলো স্পোরোফিল। তারপরে এই স্পোরোফিলের মধ্যে স্পোর ধারণকারী যে থলি রয়েছে সেই থলিকে বলা হবে স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর মাদার সেল মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজন হয়ে তৈরি করবে স্পোর। এই যে এগুলো হলো স্পোর ধরে নাও। তাহলে এই স্পোর ধারণকারী যে থলিগুলো আছে সেই স্পোরাঞ্জিয়ামগুলো যখন গুচ্ছ গুচ্ছ আকারে জন্মাবে তখন তাকে বলা হবে সোরাস। যেমন এটা একটা সোরাস, এটা একটা সোরাস। ঠিক আছে, এবার নেক্সট কথা, যেটা গুরুত্বপূর্ণ কথা, এই সোরাসের বাইরে যদি কোনো পাতলা
পাতলা একটা পর্দা থাকে, অর্থাৎ পাতলা পর্দা দ্বারা সোরাসগুলো যদি আবৃত থাকে, এইটা ধরনের একটা সোরাস এই পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, এই পাতলা পর্দাকেই বলা হয় ইন্ডোসিয়াম। তাহলে স্পোরোফিল ম্যাচিওর লিফ, যার মধ্যে স্পোর অবস্থান করে আর কি, স্পোর ধারণকারী ম্যাচিওর লিফকে স্পোরোফিল বলা হয়। স্পোরোফিলের মধ্যে এক ধরনের থলির মতো অংশ থাকে যেখানে স্পোর অবস্থান করে, সেই থলির মতো অংশকে স্পোরাঞ্জিয়াম বলা হয়। স্পোরাঞ্জিয়ামের রেণুমাত্রিক কোষ যেটা, সেটা মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে স্পোর উৎপন্ন হয়। এবার স্পোরাঞ্জিয়ামগুলো যদি গুচ্ছ গুচ্ছ আকারে জন্মায়, মানে গুচ্ছ গুচ্ছ আকারে থাকে, তখন তাকে বলা হয় কি সোরাস। তাহলে এই গুচ্ছ গুচ্ছ আকারে থাকে তখন তাকে বলা হয় সোরাস। আর সোরাসের বাইরে যদি যে পাতলা যদি পর্দা থাকে, যেটা যার দ্বারা সোরাস আবৃত থাকে, তখন তাকে বলা হয় ইন্ডোসিয়াম। এবার এই সোরাসগুলো যদি একটা সারিবদ্ধ অবস্থায় থাকে, একটা লাইন বরাবর থাকে, তখন সেই অবস্থানকে বলা হয় সিনোসোরাস। এই সমস্ত কিছু দেখা যায় একটা ফার্নের মধ্যে, যার নাম মার্সিলিয়া। থ্যাংক ইউ। আজকে তাহলে যেগুলো পড়ালাম আশা করি সকলে ভালো করে বুঝতে পেরেছ। হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।